আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরগুলো শিরোনাম। জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে ডাকসুর ফলাফল। ডাকসুতে ২৮টি পদে ২৩টিতে জয় পেল ছাত্র শিবির। নেপালে আটকা পড়েছে ফুটবল দলসহ ৪ শতাধিক বাংলাদেশি। সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে চলছে হরতাল অবরোধ। নেপালে সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। কাতারে ইসরায়েলের হামলায় অসন্তুষ্ট ট্রাম্প। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু দীর্ঘ ৬.৫ বছর পর হওয়া এবারের নির্বাচন ঘিরে দেশের ছাত্র রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছ্বাস, বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি এবং দিনভর অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে ভোট গ্রহণ হওয়া এই নির্বাচনের প্রভাব শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং এর ফল জাতীয় রাজনীতিতে, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। ঐতিহ্যগতভাবে এখান থেকেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন তাদের নেতৃত্ব তৈরি করে এসেছে। ফলে ডাকসু নির্বাচনে যে ছাত্র সংগঠন জয়ী হয়, তা সেই ছাত্র সংগঠনের মূল দলের জনপ্রিয়তা ও জনভিত্তির উপর একটি প্রতিফলন হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের ডাকসু নির্বাচনের ফলও বিজয়ী প্রার্থীর মূল দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খানিকটা এগিয়ে রাখতে পারে। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ গতকালের নির্বাচনের ফল রাত ১:৩০ থেকে আবাসিক হলগুলোতে পৃথকভাবে ঘোষণা করা শুরু হয়, শেষ হয়েছে আজ সকালে। এই ফলে দেখা যায়, ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর ২৮টি পদের মধ্যে অধিকাংশ পদে জয়লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। হল সংসদের ফলেও দেখা যাচ্ছে একই ধারা। আর এমন ফলের প্রভাব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় রাজনৈতিক অঙ্গনে এর প্রতিফলন ঘটবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এবারে ডাকসু নির্বাচন অনেকে দেখছেন নতুন প্রজন্মের রাজনৈতিক রুচি ও প্রবণতা যাচাইয়ের একটি সুযোগ হিসেবে। বিশেষ করে তরুণদের মধ্যে কোন আদর্শ ও রাজনৈতিক দর্শনের গ্রহণযোগ্যতা বাড়ছে, তা এই নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়েছে। যেহেতু আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা ৩ কোটির বেশি, তাই ডাকসুর ফল রাজনৈতিক দলগুলোর কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। সেজন্য এই নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বড় দলগুলো। এমন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন যতটা না ছাত্র রাজনীতির, তার চেয়ে বেশি জাতীয় রাজনীতির একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এই নির্বাচনের ফল শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, দেশের রাজনীতি এবং জাতীয় নির্বাচনের গতিপথও নির্ধারণ করে দিতে পারে। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রচার ঘিরে সৃষ্ট উন্মাদনা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়ে সারা দেশে। সর্বমোট ৩৯,৭৭৫ জন শিক্ষার্থীর ভোটাধিকারের এই নির্বাচন ঘিরে গ্রামাঞ্চলের চায়ের দোকান থেকে শুরু করে সরকারের নীতি নির্ধারক পর্যন্ত আলাপ আলোচনায় ছিল ডাকসু। জাতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন সংবাদ শিরোনামে রেখেছে এই নির্বাচন। ভোটের আগের দিন থেকে শুরু করে ফল ঘোষণার মুহূর্ত পর্যন্ত সার্বক্ষণিক নজর ছিল শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদে ২৩টিতে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। শিবিরের প্যানেলের বাইরে বাকি ৫ পদে জয়ী হয়েছেন অন্য প্রার্থীরা। তারা হলেন সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের বিন নেসারি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক
পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি, সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসওয়াতুন রাফিয়া। বুধবার সকাল 8:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফলে তাদের নাম ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশন ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। ভিপি পদে ছাত্র শিবির প্যানেলের মোহাম্মদ আবু সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। 10,794 ভোট পেয়ে জয়ী হন SM ফরহাদ। তিনিও ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘ মল্লার বসু 4,949 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এজিএস পদেও বিজয়ী হন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান। তিনি 11,772 ভোট পেয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট। এছাড়া আরও 20 পদে বিজয় লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন 10,631 ভোট। 7,833 ভোট পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হন ইকবাল হায়দার। আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম পেয়েছেন 9,706 ভোট। ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে লড়ে আসিফ আবদুল্লাহ পেয়েছেন 9,061 ভোট। 7,255 ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন আরমান হোসাইন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা পেয়েছেন 9,920 ভোট। 11,747 ভোট পেয়ে মানবাধিকার ও আইন সম্পাদক হন শাখাওয়াত জাকারিয়া। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে MM আল মিনহাজ পেয়েছেন 7,038 ভোট। এছাড়া 9,344 ভোট পেয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বিজয় ছিনিয়ে আনেন মাঝহারুল ইসলাম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন সাবেকুন নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসেন অপু খান, রাইসুল ইসলাম, মোহাম্মদ শাহিনুর রহমান, মোসাম্মদ আফসানা আক্তার ও রায়হান উদ্দিন। জেনজি আন্দোলনে নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলির পদত্যাগের মধ্যে দিয়ে দেশটির সরকার পতন হয়েছে। বর্তমানে দেশটিতে কোনো সরকার নেই। এ অবস্থায় নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এমন আশঙ্কাও রয়েছে। দেশটিতে আটকা পড়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দল, মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রতিনিধি সহ অনেক বাংলাদেশি পর্যটক। এছাড়া নেপালে আনুমানিক 4 শতাধিক বাংলাদেশি ঝুঁকিতে আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করায় অবতরণের অনুমতি না পেয়ে ফেরত এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশিকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে ঢাকা। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, নেপালে থাকা সব বাংলাদেশিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটিতে ঘোরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে 36 সদস্যের জাতীয় ফুটবল দল ও মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 51 সদস্যের একটি প্রতিনিধি দল বিদেশের শিক্ষা সফরের অংশ হিসেবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের দৈনিক কার্যক্রম বাতিল করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। নেপালে থাকা বাংলাদেশ দূতাবাসও বসবাসকারী ও আটকে পড়া সব বাংলাদেশিকে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। সেখানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে তাদের অবস্থানকৃত স্থানে বা হোটেলে থাকার পরামর্শ দিয়েছে। আর ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে দূতাবাস। নেপালে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, ফুটবল দল ও ডিফেন্স কলেজের প্রতিনিধির বাইরে নেপালে বর্তমানে আনুমানিক 400 বাংলাদেশি পর্যটক রয়েছেন বলে তাদের ধারণা। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত বসবাসকারী বাংলাদেশির সংখ্যা 50-এর বেশি হবে না। সকালে দূতাবাসের কর্মকর্তারা একটি গাড়ি নিয়ে উদ্ধার অভিযানে বের হন। তবে বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়ে আবার দূতাবাসে ফেরত আসেন। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে 48 ঘন্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে সকাল 8টা থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল শুরু হয়। সকাল 8:30টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেন নেতাকর্মী
নেতাকর্মী ও স্থানীয়রা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেন। 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারিও দেন। যতদিন পর্যন্ত 4টি আসন ফিরিয়ে না দেয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, বাগেরহাট খুলনা মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা ঢাকা মহাসড়কের দশানী, নোয়াপাড়া, কাটাখালী, মোল্লারহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ড সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের উপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের চূড়ান্ত সীমানার গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা বাগেরহাট 1, বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লারহাট নিয়ে গঠিত। বাগেরহাট 2 গঠিত হয়েছে ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে। বাগেরহাট 3 গঠিত হয়েছে কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে। দীর্ঘদিন থেকে 4টি আসনে নির্বাচন হচ্ছিল, এবার সেখানে হবে 3টি আসনে নির্বাচন। এবার জানাবো আন্তর্জাতিক খবর। বিক্ষোভকারী জেএনজি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তবে তারপরও অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার দিকে নেপালি সেনাবাহিনী সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান নেন। নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং দেশ জুড়ে আরও ধ্বংস রোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেয়া এক ভিডিও বার্তায় নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি। কাতারের দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের উপর বর্বর ইসরায়েলি হামলার ঘটনায় অবশেষে নীরবতা ভেঙে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, কাতারে হামাস শীর্ষ নেতাদের উপর ইসরায়েলের হামলার ধরন তাকে সন্তুষ্ট করেননি। এটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়। তবে একটাই কথা বলতে পারি, আমরা বন্দীদের ফেরত চাই, কিন্তু এই ঘটনা ঘটার ধরনে আমরা সন্তুষ্ট নই। ট্রাম্পের কিছু উপদেষ্টাও কাতারে ইসরায়েলি হামলার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। সবশেষে খেলার খবর, ফুটবল। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলেও তাদের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছিল। 5 সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচে খেলেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল ইকুয়েডরের বিপক্ষে। ইনজুরি সংখ্যা থাকায় এই ম্যাচ খেলা থেকে বিরত থাকেন মেসি। মেসিহীন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে নেমে জয় নিয়ে ফিরতে পারেনি। ইকুয়েডরের কাছে তারা পরাজিত হয়েছে 1-0 গোলের ব্যবধানে। দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।